কিন্তু সারা ত্রিপুরাতে, সারা ভারতবর্ষেই হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এবং দুঃখের বিষয় যে এই 30 নম্বর বুথে গত বছর আমরা সবাই দেখেছি, মিডিয়াতেও আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান দেখতে গিয়ে যেভাবে আক্রান্ত হয়েছে, এটা শুধু ত্রিপুরাতেই নয়, আসারামবাড়ি, খোয়াই নয়, সারা ভারতবর্ষে একটা, আমি বলবো, কলঙ্কময় একটা অধ্যায় এখানে হয়েছে এবং সেটা কোনো অবস্থায় কাম্য ছিল না। মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান, সেখানে কোনো পলিটিক্যাল বিষয় না, রাজনীতির বিষয় না, উনাকে শোনার জন্য, উনার মন কি বাত না, সমস্ত ভারতবাসীর মন কি বাত উনার মাধ্যমে উনি শুনতে চান। আজকেও আমরা দেখেছি বিভিন্ন আমাদের এই রাষ্ট্রের যিনি প্রধান এবং আমাদের সবাই যাকে বলে যে দেশকে রক্ষার জন্য যিনি যেভাবে কাজ করছেন, দেশকে শক্তিশালী করার জন্য কাজ করছেন, ওনার মাধ্যমে আমরা জানতে পারি। এটার নামই হচ্ছে মন কি বাত। সারা পৃথিবীর মধ্যে এমন কোনো রাষ্ট্র নেই যেখানে এই নিয়ে চর্চা হচ্ছে না, যে কিভাবে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের সাথে যে একটা যোগাযোগ, একটা আত্মিক যোগাযোগ, একটা যে কানেকশন, রাজনীতির মধ্যে অনেক সময় ভোটের মাধ্যমে সংখ্যাধিক্যের কারণে অনেকে অনেক জায়গায় যায়, প্রধানমন্ত্রী হয়, মুখ্যমন্ত্রী হয়, বিভিন্ন পদে আসীন থাকে। কিন্তু আমরা জানি যে প্রধানমন্ত্রীজি সেটা আমাদের শিখিয়েছেন, কারণ কাজের কারণে, কাজের চাপে অনেক সময় সাধারণ মানুষদের সাথে কথা বলার সময় হয় না। কিন্তু এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে যাদের ভোটের কারণে আজকে এই দেশ যারা চালাচ্ছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের রাজ্য আমরা যেভাবে আমরা চালাচ্ছি, তাদের সাথে কোনো অবস্থায় আমাদের দূরত্ব যেন না কমে, তার জন্য এই মন কি বাত অনুষ্ঠান। এবং সমস্ত রাষ্ট্রের কাছে এমন কোনো রাষ্ট্র যেখান থেকে ওরা চিন্তায় আছে যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী কিভাবে এই কাজটা করছেন, আর কোথাও নেই পৃথিবীর কোনো জায়গায় এরকম মন কি বাত অনুষ্ঠান কোনো রাষ্ট্রপ্রধানরা করেন না। এরকম একটা মন কি বাত অনুষ্ঠান যার মধ্যে কোনো অবস্থায়, আজকেও আপনারা শুনেছেন, কোনো জায়গার মধ্যে রাজনীতির কিছু এখানে ছিল না। এরকম অনুষ্ঠানে এই 30 নম্বর বুথে, এই খোয়াই ডিস্ট্রিক্ট আসারামবাড়িতে কি করে যে আমাদের যারা কার্যকর্তারা সেখানে শুনছিলেন, আমি নিজেও দেখেছি, ছোট একটা, ওদের কাছে বড় টিভিও ছিল না, মোবাইলের মাধ্যমে সেটা দেখছিলেন। এটা টিপ অফ দ্য আইসবার্গ। মানুষ প্রধানমন্ত্রীকে চায়, মানুষ প্রধানমন্ত্রীকে শুনতে চায়, তাদের উপর আক্রমণ, তাদেরকে শারীরিকভাবে আক্রমণ করেছে, তাদের যে বাড়িঘর, ওখানকার যে গাড়ি, যেভাবে ওদেরকে নষ্ট করা হয়েছে, এবং এখান থেকে বেশ কয়েকজন গুরুতর আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত জীবিতও যেতে হয়েছে। আমি নিজেও সেখানে গিয়েছিলাম। এটা কি অদ্ভুত, অদ্ভুত! এই ধরনের কালচার আমাদের ত্রিপুরাতে আগে ছিল 35 বছর, এবং যে 5 বছরের আমরা দেখেছি আগের যে সরকার, যে কংগ্রেসের যে সরকার, তাদেরকে আমরা দেখতাম। আমরা তো এই রাজনীতি থেকে বেরিয়ে চাই। আমরা, এটা কীরকম অবস্থা? এখানে সব ধরনের, এই ধরনের যখন আমাদের প্রোগ্রাম হয়, সেখানে সব লোক আসতে পারে। এখানে এমন না যে সরকারি লোক আসতে পারবে না, সেরকম নয়, বা সরকারি লোক দেখতে পারবে না, সেরকম নয়। এখানে সব মানুষ আসতে পারে। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে আমরা যে কলঙ্কময় একটা বিষয় আমরা দেখলাম, সেটা কোনোদিন আমরা ভুলব না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি নিতে বাধ্য হয়েছি। আমি যাই বিভিন্ন জায়গায়, যে নেক্সট যে মন কি বাত অনুষ্ঠান হবে,
এই আশারাম বাড়িতে 30 নম্বর বুথে আমি আসব এবং সবাইকে নিয়ে আমি আসব, সমস্ত মানুষের সাথে আমি থাকব এবং মাননীয় প্রধানমন্ত্রীজির কথা আমরা শুনব। আজকে অত্যন্ত আমার ভালো লাগছে যে একটা বিরাট মাত্রায় আমাদের জনজাতি ভাই বোন, বাঙালি ভাই বোন সবাই আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা জাতি জনজাতি আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো রকম বিভেদ নেই এবং সেটা থাকাও উচিত নয়। মাননীয় প্রধানমন্ত্রীজি একটু আগে বললেন এক ভারত শ্রেষ্ঠ ভারত। আমরা বলছি এক ভারত শ্রেষ্ঠ ভারত তখনই হবে যখন এক এক রাজ্য শ্রেষ্ঠ হবে, তবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা নারা দিয়েছি। আমরা যদি সবাই একসাথে আমরা না থাকি, সৌভ্রাতৃত্বের বোধ যদি আমাদের মধ্যে না থাকে, এই ভাইচারা যদি আমাদের মধ্যে নিজেদের না থাকে, তাহলে কি করে ডেভেলপমেন্ট হবে, কিভাবে উন্নতি হবে? আজকে আমরা একটু আগে মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্পোর্টস নিয়ে উনার কথা রেখেছেন, তো স্পোর্টস নিয়ে কথা রেখেছেন, এর মধ্যে কি খারাপটা কি বলেছেন উনি? এর জন্য কাউকে শুনতে দেব না, কাউকে যেতে দেব না, যদি যাও তাহলে এই সুবিধা দেব না। আরে আমাদের সরকার, এই সরকার থাকাতে আমাদের কেউ সুবিধা দেব কি দেব না আমরা ডিসিশন নেব। এইভাবে মানুষের মনে নানাভাবে বিভ্রান্তি সৃষ্টি করে বাধা দানের মাধ্যমে এই ধরনের কথা যাতে না শুনে তার ব্যবস্থা হয়। এইগুলো হয় না, সাময়িক হবে কিন্তু লং রান হয় না। আমাদের সরকার এখন সারা ভারতবর্ষের মধ্যে আপনারা দেখেছেন সব প্রদেশে আমাদের সরকার অলমোস্ট আমাদের প্রায় যে 28টা রাজ্য এর মধ্যে প্রায় বলতে গেলে 20টার উপর আমাদের এখন সরকার আমরা চালাচ্ছি এখানে মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে। মানুষ চাইছে এরকম একজন প্রধানমন্ত্রী, অদ্ভুত লাগে। গত পরশুদিন তার আগের দিন বিহারের মধ্যে মানে কোন জায়গায় গেছে এই আরজেডি और যে কংগ্রেসের নেতৃত্বাধীন দুই নেতা রাহুল গান্ধী, ওনারা কি বলছেন, যেভাবে উস্কিয়েছেন সবাইকে, কি উস্কিয়েছেন, শেষ পর্যন্ত ওনাদের হজম হচ্ছিল না যে মাননীয় প্রধানমন্ত্রীজি এক গরিব ঘর থেকে এসছে, এতদিন তো বড় বড় যারা সিলভার স্পুনে নিয়ে জন্মগ্রহণ করছেন তারাই প্রধানমন্ত্রী হন, এটা চায়ওয়ালার বাড়ির থেকে একজন প্রধানমন্ত্রী হবে, কোনো অবস্থায় মানতে পারছিল না ওরা। বারবার উনাকে আঘাত করা হয়েছে, বারবার উনার বিরুদ্ধে কত কথা বলা হয়েছে। ঠিক আছে, সেইগুলো বলছে, তার উত্তরও সবাই দিয়েছে, সেভাবে তার রেজাল্টও পাচ্ছে। কিন্তু এইবার তো একদম এক্সট্রিম। উনার যিনি মারা গেছেন আমরা সবাই দেখেছি কিছুদিন আগে, প্রয়াত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির মাকে নিয়ে যে ভাষায় ওনারা কথা বলেছেন, আমি বলবো ব্যাড ওয়ার্ড অফ ব্যাড মাউথ। যে যেরকম তার পরিচয় তার কথার মধ্যে পাওয়া যায়। আমরা সত্যিই আমরা তার তীব্র প্রতিবাদ আমরা করছি। রাজনীতি সরকার আসবে, সরকার যাবে, কিন্তু মুখের ভাষা যাতে এরকম না হয় যেটা বিহারের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমি মনে করি সেখানে আঘাত করা হয়েছে, ভারতবর্ষের তো করা হয়েছেই, এবং কোনো অবস্থায় মানুষ সেটাকে ভালোভাবে নেবে না। আমার কিছুদিন আগে 20 বছরের মুখ্যমন্ত্রী আমাদের ত্রিপুরার একজন ছিলেন, আমার এখনো মনে আছে। উনাকে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছিলেন যে মন কি বাত অনুষ্ঠান নিয়ে আপনি বলুন তো, কি মন কি বাত অনুষ্ঠান, ওরা কে দেখে মন কি বাত অনুষ্ঠান? আমি ওনাকে আহ্বান করব যে আমার আরেকটা যে মন কি বাত অনুষ্ঠান আপনি আসবেন, এসে দেখবেন সারা ভারতবর্ষের যে বেশি কয়েকটা জায়গার সমস্ত প্রদেশের বিভিন্ন জায়গায় দেখায়। আমি আবার যদি বলি যে আপনার তো দেখা যায় অনেকের চোখে এখন ছানি পড়াতে, ছানির অপারেশনের কারণে আপনাদের ডেভেলপমেন্ট দেখা
দেখতে পারেন না বা কোথায় কি হচ্ছে জানতে পারেন না। এসে দেখবেন মন কি বাত অনুষ্ঠান সারা ভারতবর্ষে সব জায়গায় কিভাবে মানুষ দেখছে, আপনাদের আগামী দিন খুঁজেও পাওয়া যাবে না। অদ্ভুত কিভাবে কনফিউজ করার যে কথা বার্তা, এগুলোই সারাদিন ধরে কালচার করে, একটা নেগেটিভ মানসিকতা নিয়ে সবসময় কথা বলে। যে কাজটা ভালো জিনিস সেটার কোনো অবস্থায় সেটা সম্মান তো দূরস্থ, এটা পলিউটেড ওয়েতে কিভাবে সেটাকে মানুষের কাছে বিভ্রান্তির সৃষ্টি করা যায়, খালি বলে এখানে ডেভেলপমেন্ট নেই, ডেভেলপমেন্ট নেই। আমরা এখানে দেখলাম যে পডকাস্ট, যে ফুটবল, তার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন। কি সুন্দরভাবে জার্মান থেকে একজন ফুটবলার ওনার কথার উপর ভিত্তি করে যেভাবে পডকাস্টে উনা কি বলেছেন সেইভাবে উনি জানতে চেয়েছেন, সেই বিষয়ে এখানে আলোচনা রেখেছেন। আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরে যে খেলো ইন্ডিয়ার যে ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল, সেই বিষয় আমাদের সামনে উনি রেখেছেন। যিনি আজকে যে রুফটপে আমরা দেখেছি বিজলি কিভাবে আমাদের নিজেরা কালেক্ট করে, আমাদের ভগবানই আমাদের দিয়েছেন এই ব্রহ্মাণ্ডে সূর্যের তাপেও বিজলি তৈরি করা যায়, এবং রুফটপের মাধ্যমে আমাদের ক্ষেতির মধ্যে এখন যেভাবে পাম্প চালানো হচ্ছে সেই বিষয়েও ডেভেলপমেন্ট, পাশাপাশি মানুষের কথা। একজন উড়িষ্যার এক স্পোর্টস উইমেনের সম্পর্কে উনি এখানে কথা বলেছেন, জম্মু অ্যান্ড কাশ্মীরের একজন স্পোর্টসম্যানের সাথে উনি কথা বলেছেন। হায়দ্রাবাদ আমরা সবাই জানি সর্দার প্যাটেলের সম্পর্কে উনি কি বলেছেন। উনি এক একবার যেসব কথা বলেন সেগুলো আমাদের মানে ভারত মাতার সাথে যুক্ত প্রতিটা শব্দ। আমরা এর আগেও দেখেছি যে আমরা তো পতাকা উত্তোলন করতাম, কি বলেছেন উনি 15ই আগস্টে, গত 2 বছর ধরে আমরা সেটা সেইভাবে আমরা কিন্তু পালন করছি, যে হার ঘর তিরঙ্গা টাচ করে আমাদের মনের সাথে হৃদয়ের সাথে সেটা টাচ করে প্রতিটা মানুষ এখানে যারা আছেন, পতাকা তো আমরা আগে উত্তোলন করেছি, কিন্তু হার ঘর তিরঙ্গার মাধ্যমে আমাদের দেশের জন্য যারা প্রাণ বলিদান হয়েছেন এবং এখনো যারা দেশের অখণ্ডতা রক্ষার জন্য কাজ করছেন তাদের প্রতি সম্মান দেওয়ার জন্য এই হার ঘর তিরঙ্গা উনি বলছেন। এক একটা কথা শোনার মতো, মানুষ সেইভাবে এখন চলছে। আজকে 2014 আগে আমাদের দেশ থাকবে কি থাকবে না এরকম একটা অবস্থা ছিল, পার্লামেন্টে আঘাত করতো আমাদের এখানে, সেই পাকিস্তানের মদতপুষ্ট যারা টেররিস্টরা ছিল। আমরা বারবার দেখেছি আমাদের জওয়ানদের গলা কেটে আমাদের ভারতবর্ষে ফেলে দিত ওরা। আজকে পুলওয়ামা সম্পর্কে এখানে বলা হয়েছে, সেখানে ক্রিকেট খেলা হচ্ছে, ভাবুন আপনারা, ফ্লাড লাইটে খেলা হচ্ছে সেখানে। বোম্বাইয়ে টেররিস্ট আক্রমণ করেছে। নর্থ ইস্টার্ন রিজিয়নে আপনারা দেখেছেন কিভাবে টেররিজম ছিল। কোনো এক সময় আমরা যখন আগরতলা থেকে আমরা আসতাম ধর্মনগরের উদ্দেশ্যে 12 ঘন্টা লাগতো, এসকর্ট ছাড়া যাওয়া যেত না, তার মধ্যেও এমবুশ করা হতো। কি একটা অবস্থা ছিল নর্থ ইস্টার্ন জোনের সব জায়গায়। মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর আজকে নর্থ ইস্টে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। শান্তি যতক্ষণ ধরে না থাকবে ততক্ষণ কোনো ডেভেলপমেন্ট হবে না, মানুষের জন্য কাজ করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমার কাছে জাতপাত আমি স্যাটিসফাইড, আমি সাইডে রাখছি। আমার কাছে মহিলা একটা জাত, আমার কাছে যুবকরা যারা একটা জাত, গরিব যারা আমার একটা জাত, কৃষক যারা আমার জাত। এই 4 জাতের যদি উন্নয়ন হয় তাহলে রাজ্য উন্নয়ন হবে, দেশ উন্নয়ন হবে, সেই দিশায় উনি কাজ করছেন। এটা আধ্যাত্মিক ব্যক্তি, সেই ব্যক্তি আজকে আমাদের দেশ চালাচ্ছেন। আমরাও সেই দিশায় কাজ করছি। আজকে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা আমরা এখানে করেছি, প্রধানমন্ত্রী জি জন আরোগ্য যোজনা এখানে করেছেন। আমরাও ওনাকে দেখে আমরাও যাতে এখানে সমস্ত মানুষ এই যে স্বাস্থ্যের যাতে কাভারেজ পায়, তার ইন্স্যুরেন্স থাকে, তার জন্য আমরাও ডিসিশন নিয়েছি। ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে সারা ভারতবর্ষের মধ্যে কোনো রকম ক্যাপিং নেই যে এই থাকলে তার হবে না। এখানে যারা আছেন সমস্ত সরকারি বেসরকারি সবার টোটাল ফুল ফ্লেজেড
এই মুখ্যমন্ত্রীর জন্য আরেক গুণ, যারা প্রধানমন্ত্রীর জন্য আরেক গুণের উপরে যারা আছেন বাকি, তারা কিন্তু কাভারেজ পাচ্ছে। আমরা ওনাকে দেখে আমরা শিখছি। আজকে আমাদের ত্রিপুরাতে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, কিছু কিছু জায়গায় যেগুলো খারাপ অবস্থায় আছে তার বিষয়ে আমি কয়েকবার কথা বলেছি। টিমও এসেছে এখানে, MORTH এর যিনি ইউনিয়ন মিনিস্টার, মাননীয় ইউনিয়ন মিনিস্টার গডকারিজির সাথে আমি 2-3 বার কথা বলেছি। উনি টিম পাঠিয়েছেন এখানে, সেক্রেটারিতে আমার সাথে কথা হয়েছে। বৃষ্টিটা গেলেই দেখবেন আবার সেই রাস্তা কি রাস্তা আপনারা দেখবেন সেই রকম রাস্তা এখানে বানাবে। আমাদের এখানে ইন্টারনেট, যদি ইন্টারনেটের কথা বলি, সেই বোম্বাই এবং যে চেন্নাইয়ের পরে ত্রিপুরার স্থান, এরকম একটা জায়গায় আমাদের সব আধুনিকের যে আধুনিকতার যে ছোঁয়া সেটা আমাদের ত্রিপুরাতে এখন আছে, সেইভাবে চলছে। স্বাস্থ্য ব্যবস্থার কথাই বলুন, আমরা বারবার ওইদিকে জোর দিচ্ছি যে কিভাবে ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন হবে। এবং এমন এক জায়গায় গেছি, কালকেও এক টিম এসছে আমাদের কাছে, বড় হসপিটাল এখানে করতে চায়। এর আগে সিজা হসপিটালকে আমরা দিয়েছি, 9টা সুপার স্পেশালিটি আমরা আগরতলা শহরে আমরা করেছি এখানে। তারপরেও আমরা বলছি এখানে যে আরও কিছু করতে হবে। এখানে টার্সিয়ারি যে আই হসপিটাল, শুধু চোখের জন্য মানুষ কেন বাইরে যাবে, তার জন্য হসপিটাল আমরা এখানে করছি। গতকাল এক টিম এসছে, আমি ওনাদেরকে বলেছি আমাদের এখানে কিডনি ট্রান্সপ্লান্ট হয়, আমাদের এখানে আজকে স্পাইন সার্জারি হয়, সব কিছু হয়, কিন্তু আমাদের কাছে এইরকম আপনারা যদি করতে পারেন তবে আই উইল গিভ ইউ দ্য গ্রিন সিগন্যাল। কি যে এমন কোনো কাজ নেই যে স্বাস্থ্য, যে যার জন্য আমাদের ডাক্তারবাবুরা যেন এটা না বলতে হয় ত্রিপুরাতে এই কাজটা হয় না। যদি আপনারা এই কাজটা করতে পারেন তবেই আপনাদেরকে আমি আহ্বান করব এবং এখানে কাজ করার সুযোগ দেব। এখানে আজকে আইন শৃঙ্খলার কথা অনেকে বলেন, আজকে সারা ভারতবর্ষের মধ্যে আইন নেই, আইন শৃঙ্খলা নেই, একটা কেস আপনারা দেখাতে পারবেন। আমি বারবার পুলিশদেরকে আমি বলেছি আপনাদের হাত খোলা, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে যেখানেই যাবে। যদি কোনো রকম উচ্ছৃঙ্খল আচরণের মাধ্যমে মানুষের কথা বা মানুষের তার যে গণতান্ত্রিক যে অধিকার সেটাকে যদি কেউ হরণ করে, পুলিশকে আমি হাত খুলে দিয়েছি, আপনারা যা করার সেটাই করবেন। এবং তার উদাহরণ এই আসারাম বাড়িতে আপনারা দেখেছেন, এবং সেটাই আমরা করব। মানুষ চায় যে আইনের শাসন ত্রিপুরাতে হোক, এবং আইনের শাসন সেটা হবে এবং শাস্তিও তাদের পেতে হবে। হতে পারে 35 বছরের যে কালচার ঢুকে গেছে, কিছু কিছু রাজনীতিবিদকে এখনো দেখি মানুষকে বিভ্রান্ত করার জন্য রাস্তার মধ্যে নানা রকম অঙ্গভঙ্গি করে ওদের দেখি আমরা। এগুলো করে লাভ কিচ্ছু হবে না, মানুষ সব বুঝে। আজকে আমরা ত্রিপুরার মধ্যে যদি আজ কৃষিক্ষেত্রে আপনারা বলুন, সেখানেও আমাদের উন্নতি। আমাদের কালকেও আমি গতকাল স্পোর্টসের যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বললেন, গতকালে আমাদের ধ্যানচাঁদ যে হকির যিনি কিংবদন্তি ব্যক্তি ছিলেন, উনাকে স্মরণ করে যে 29শে অগাস্ট সেটাকে মানা হয়েছে যে ন্যাশনাল স্পোর্টস ডে, সেটাকে আমরা পালন করছি, জাতীয় দিবস, সেটাকে আমরা পালন করছি। এখানে এক একটা বিষয় আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে আমরা এখানে কাজ করছি। এখানে জনজাতিদের যদি আমি উন্নয়নের কথা বলি, এখানে বলে শেষ করতে পারবো না, কারণ আজকে এখানে মন কি বাত অনুষ্ঠান। আপনারা সবাই জানেন যে অলরেডি 3টে আমাদের যারা জনজাতি মেয়েরা আছেন তাদের অসুবিধা হয় হোস্টেলে থাকতে গেলে। 3টা হোস্টেল অলরেডি তৈরি হয়েছে, একটা মহিলা কলেজে, আমাদের উইমেন্স কলেজে, একটা আম্বেদকর কলেজ যেটা ফটিকরায়ে আছে, গন্ডাচড়াতে সেখানেও একটা আমরা 3টা মহিলা যে থাকার জন্য তাদের হোস্টেল আমরা তৈরি করেছি। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা নিজেরা দেখেছি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট যেটা তৈরি করেছেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, তাকে সিঙ্গার বিল বলা হতো। সেখানে আমরা আমাদের সরকার আসার পর উনার নামে মাননীয় প্রধানমন্ত্রীজি এসে এখানে মহারাজার নামে উৎসর্গ করে মহারাজা এয়ারপোর্ট নাম দিয়েছেন এখানে, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নাম। আমরা উনার প্রতি, উনার 19শে যে আগস্ট ওনার, আমরা সবাই জানি যে ওনার জন্মদিন, সেটাকে মাথায় রেখে আমরা উনার জন্মদিনে ছুটি ঘোষণা করেছি। এইভাবে আমরা জনজাতিদের
আমরা এর আগে আমরা দেখিনি কোনো সরকার জনজাতিদের সেইভাবে সম্মান দেওয়ার ক্ষেত্রে কোনো, এবং শুধু তাই নয়, সেখানে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তিও আমরা সেখানে প্রতিষ্ঠিত করেছি। এর আগে আপনারা আগরতলা যখন ঢুকবেন, সেখানেও আমি যখন মুখ্যমন্ত্রী হই, সেখানে আমাদের লিজেন্ড ব্যক্তি ত্রিপুরার এই রাজ ফ্যামিলির একজন, যাকে সবাই জানে, লিজেন্ড ব্যক্তি, মিউজিকের দুনিয়াতে সবচেয়ে উঁচু স্থানে এস.ডি. বর্মনজি, উনারও মূর্তি আমরা স্থাপন করেছি লিচু বাগানে। আমার বাড়ির সামনে আগরতলার মেইন যে জায়গা, যেখানে 0 মাইল ফলক শুরু হয়, আমরা ছোটবেলায় একদমই ছোট দেখতাম, সেখানে একটা 0 মাইল ফলক ছিল, অর্থাৎ মাইল ছিল তখন, সেখান থেকে শুরু হয় যে খোয়াই কত কিলোমিটার, 50 কিলোমিটার কি 30 কিলোমিটার শুরু হয়, কিন্তু সেখান থেকে দেখতে দেখতে দেখলাম মাটির নিচে সেটা চলে গেছে। আমার এখন যে পজিশন, সেই পজিশনে আসার পর আমি আধিকারিকদের বললাম সেটাকে উপরে উঠাতে হবে, এবং সুদৃশ্য একটা অবস্থা, সেই আইল্যান্ডের নাম গোত্রহীন একটা আইল্যান্ড ছিল, কামানচমনি সবাই চিনে, সেই জায়গার মধ্যে সেটা উঠালাম, সুন্দর একটা সুসজ্জিত একটা আইল্যান্ড বানালাম, এবং সেখানে মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তি সেখানে স্থাপন করলাম, এবং সেখানে আজকে মহারাজা বীর বিক্রম চৌমুনি হিসাবে সেটাকে আখ্যায়িত করা হয়। আমরা এডুকেশনের দিকেও আপনারা সবাই জানেন, আমরা চেষ্টা করছি এডুকেশন, কারণ পড়াশোনা যদি ঠিকভাবে আমরা না করি, এডুকেশনের সুযোগ যদি আমরা না দেই, তাহলে এতদিন ধরে আমরা দেখেছি খালি গরিব রাখো মানুষকে, পড়াশোনায় শিক্ষিত যাতে না হয়, তাহলে ভুল বুঝাতে পারবো। আর আমরা চাই মানুষ শিক্ষিত হোক, মানুষ এই দেশকে জানুক, রাজ্যকে চিনুক। তো সেই জায়গায় আজকে একলব্য স্কুল, রেসিডেন্সিয়াল স্কুল, আজকে আমরা এই জনজাতি এলাকার জনজাতি ভাই বোনদের জন্য আমরা সেই ব্যবস্থা আমরা এখানে করেছি। প্রায় 8160 জন, যে 21টা আমাদের যে একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল আজকে ত্রিপুরাতে হতে যাচ্ছে, প্রায় 6টা শুরু হয়ে গেছে, আরও 6টা আগামী দিনে কয়েকদিনের মধ্যে সেটার ইনগুরেশন হবে। বাকিগুলো আস্তে আস্তে করে আমরা খুব অল্প সময়ের মধ্যে সেইগুলো আমরা করব। এবং ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি, আমাদের যে 19টা জাতি গোষ্ঠী আছে, তাদের যে তাদের কৃষ্টি সংস্কৃতি, সেটাকে মাথায় রেখে সেইগুলো আমাদের এই স্কুলগুলো এখানে শুরু হচ্ছে। আমরা চাই যে যোগাযোগ ব্যবস্থায় হোক, শিক্ষার ব্যবস্থায় হোক, এবং জনজাতিদের বা জাতিদের সবারই যাতে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হোক, সেই দিশায় আমরা করছি। মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে, আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি, উনার ইচ্ছায় আপনারা সবাই জানেন যে 16ই জানুয়ারি 2020-তে এই যে ব্রু রিয়াং শরণার্থী 23 বছর ধরেও তারা এই ত্রিপুরাতে বসেছিল, আপনারা সবাই জানেন, কেউ ওদের কথা শুনেনি। আমাদের সরকার এসে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা সম্ভব হয়েছে। এই স্থায়ী সমাধান এই ব্রু রিয়াং শরণার্থীদের জন্য আমাদের সরকার করেছে। 23 বছর, 35 বছর তো তারাও ছিল, এর আগেও ছিল অনেকে, কিন্তু কেউ তো এই বিষয়ে কথা বলেনি। সাহসই নেই। সাহস থাকতে হবে, নিজের উপর বিশ্বাস থাকতে হবে। আমাদের বিশ্বাসের অভাব। নিজের উপর বিশ্বাস যদি না থাকে, কোনো কাজ করা যাবে না, এবং ভয় পাওয়ার কোনো বিষয় নেই। যে কোনো কাজ নিজেকে নিজে যদি আমরা চিনতে পারি, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, সেটা সফল হবেই হবে। এইভাবে আমাদের চলতে হবে। আমাদের যারা জনজাতি বোনেরা আছেন, আজকে রিসার কথাই বলি, পাঁচড়ার কথাই বলি, কেউ তো এইগুলো বলেনি, আরে এই তো ত্রিপুরার জনজাতিদের এদের দেখতে হবে। আজকে আমরা এখানে রিসা, আমরা এখানে ইভেন ভারত, আমাকে যখন কেন্দ্রের থেকে মাঝে মাঝে রিসা আমাকে পাঠাতে হয়, বলে যে না আপনাকে 1000 রিসা পাঠাতে হবে, আমাদের প্রোগ্রাম আছে। সেখানে ত্রিপুরাকে আমরা এখন সারা ভারতবর্ষে মানুষ চিনতে পেরেছে, সারা পৃথিবীর মধ্যে মানুষ জানতে পারছে এখন। এবং এটাকে জিআই ট্যাগ, এই পাঁচড়া এবং এই যে রিসা, সেটা জিআই ট্যাগ পেয়েছে। এর আগে তো আরো অনেক সরকার ছিল। 2019 থেকে একটানা 2024 পর্যন্ত 7 জন জনজাতি ব্যক্তিত্বকে পদ্মশ্রী যে ভূষণে ওনাদেরকে ভূষিত করা হয়েছে, যেটা আগে কোনোদিন আমরা শুনিনি। আজকে পাহাড়ের কথা আমরা যদি বলি, সেই ককবরক
ভাষায় আমরা বড়মোড়া পাহাড়ের নাম হাতাইকোতর আমরা দিয়েছি, আমরা গন্ডা চড়ার নাম আমরা গন্ডা তুইসা দিয়েছি, 18 মোড়া পাহাড়ের নাম হাচুক বেরেম দিয়েছি। তো সেইভাবে আমরা চাইছি যে আমরা সবাই একই আত্মা, আমাদের মধ্যে এরকম না কাউকে চেঞ্জ করে আমরা কিছু করব। কারণ যার সৃষ্টি, তার সৃষ্টিকে কিন্তু আমাদের সম্মান আমাদের দিতে হবে। গত 4ই সেপ্টেম্বর আপনারা জানেন 2024 আমিও সেখানে গিয়েছিলাম, যে এতদিন ধরে অনেকে সারেন্ডার করেছে, কিন্তু লাস্ট সারেন্ডার NLFT এবং ATTF এর যখন সেখানে চুক্তি হয় এবং 24শে সেপ্টেম্বর সেখানে 4ই সেপ্টেম্বর চুক্তি হয়, আর আমার সামনে মুখ্যমন্ত্রী ত্রিপুরার ওনার সামনে সমস্ত ATTF এবং NLFTর সমস্ত সদস্যরা অস্ত্র তারা সমর্পণ করেন, যে কারণে আজকে আমরা বলতে পারি ত্রিপুরা টেররিস্ট মুক্ত ত্রিপুরা, সেটা আজকে আমরা সেই কাজটা আমরা করতে পারি। কারণ বাইরের থেকে আপনারা জানেন যে পর্যটনের জন্য আমরা চেষ্টা করছি ত্রিপুরাতে মানুষ ফুটফল আরও বেশি বাড়ুক, কারণ মানুষ যখন বাইরের থেকে আসবে তাহলে তার যে GSDP সেটাও বাড়বে। আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি আমাদের ত্রিপুরা ঠিকভাবে চলছে কিনা সেটার একটা উদাহরণ আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে যে অষ্টলক্ষ্মী মাননীয় প্রধানমন্ত্রী যে নাম দিয়েছেন, সেখানে GSDP যদি কথা বলি, আজকে আসামের পর ত্রিপুরা সেকেন্ড হাইয়েস্ট GSDPর দিকে। আজকে পার ক্যাপিটা ইনকামের কথা যদি বলি, সিকিমের পরে ত্রিপুরা সেকেন্ড হাইয়েস্ট, অর্থাৎ ত্রিপুরা ঠিকভাবে চলছে। তো এইভাবে যদি পর্যটন বা অন্যান্য মানুষ যখন এখানে নিবেশ করবে, শান্তি যখন এখানে প্রতিষ্ঠিত হয়েছে, আজকে এখানে যে আইন শৃঙ্খলার কথা বলছে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক দিকে আমাদের সর্বনিম্ন 3rd পজিশনে আমরা আছি। মানুষ এখানে আসছে, এখন তারা এখানে ইনভেস্ট যখনই করবে সেখানে চাকরি হবে, সেখানে আরও বেশি করে GSDP বাড়বে, সেই কাজটা করছে। আমরা বিভিন্ন জেলায় প্রায় 84টির মতো জেলায় আমরা বনধন বিকাশ কেন্দ্র স্থাপন, এই সমস্ত যে জনজাতি এলাকায় সেখানে আমরা সেটা করেছি। সেখানে ঝাড়ু হোক, আগে এগুলো কিন্তু মানুষ বুঝতো না, বললো কেন্দ্র দেয় না, কেন্দ্র দেয় না, আর কেন্দ্র কত দেবে। যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে লাস্টে এই কথাটা বলছেন যে ভোকাল ফর লোকাল, আমাদের যে তৈরি জিনিস আমাদের ব্যবহার করতে হবে। আমরা কেন বাইরের থেকে আমরা আনবো, তাতে করে আমাদের যে অর্থ সেটা বাইরে চলে যাচ্ছে। এবং আজকে ভারতের যে অর্থনীতি যেখানে 11তম স্থানে ছিল বিশ্বে, সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলছেন, সেখানে আজকে কিন্তু আমরা 5ম স্থানে নিয়ে এসেছিল উনি, আর এখন 4র্থ স্থানে চলে এসছে, আর লক্ষ্য কি 3য় স্থানে চলে আসছে। তো সেটা কখন সম্ভব হবে, যখন সমস্ত স্টেটগুলো যদি অর্থনীতিতে উন্নত হয় তবেই সেটা সম্ভব হবে। আপনারা সবাই জানেন যে রোড ম্যাপ বিকশিত ভারত যখন 100 বছর পূর্ণ হবে 2047-এ, সেটাকে রেখে বিকশিত ভারত মাননীয় প্রধানমন্ত্রী যে একটা রোড ম্যাপ করেছেন, সমস্ত রাজ্যগুলিকেও বলা হয়েছে। আমাদের প্রথম অবস্থায় আমরাই কিন্তু তৈরি করে ফেলেছিলাম যে বিকশিত ত্রিপুরার রোড ম্যাপ বইও আমরা কিছুদিন আগে তার উন্মোচন করেছি। 2047-এ আমরা কোন দিকে যাব, কিন্তু ক্যাবিনেটের একটু লেট হয়ে গেছিল। এখন আমরা তাও সমস্ত দেশের মধ্যে আমরা 5ম স্থানে, এই যে বিকশিত ত্রিপুরা, আমরা কিন্তু 5ম স্থানে চলে এসেছি। যে আমরা এতগুলো রাজ্য থাকাতে মেইনল্যান্ড থেকে আমরা কিন্তু অনেক আগে। তো আমরা কোন দিশায় যাব, দিশা ঠিক যদি না থাকে কোনোদিন কিচ্ছু হবে না। এবড়ো খেবড়ো অবস্থায় যদি রেল লাইনের বাইরে যদি আমরা যাই তো রেলের অ্যাক্সিডেন্ট হবে। তো ঠিকভাবে যেতে হবে, রেল লাইন মজবুত হতে হবে, তবেই তো ডেস্টিনেশনে আমরা পৌঁছতে পারবো আমরা। এবং ডেভেলপিং রাজ্য, ডেভেলপিং যে দেশ, এটার থেকে উঠে গিয়ে আমাদের আমাদের রাজ্য হয়েছে, সেটা 2047 আমরা দেখব। এই যে আমরা বনধন বিকাশ কেন্দ্র আমরা করেছি, সেখানে কি হবে, সেখানে ঝাড়ু, আমলকি, তেঁতুল, গন্ধকি, বনজ দ্রব্য, এগুলোর মধ্যে ভ্যালু এডেড, সেটাকে রিফাইন্ড ওয়েতে যদি আমরা সেখান থেকে আমাদের যে উৎপাদিত যে দ্রব্যগুলো আছে সেগুলো কিন্তু আমরা মানুষের কাছে বিক্রি করতে পারবো। এবং তার জন্য আমরা
ডেইলি মনিটরিং করছি কীরকম উৎপাদন হচ্ছে, বিক্রি যদি না হয়ে থাকে কেন হচ্ছে না, সেটাকে আরও কীভাবে রিফাইন করা যায় তার বিষয়েও কিন্তু আমরা মনিটরিং করছি। হয়তোবা একটু সময় লাগবে, কিন্তু আমরা জানি যে এইগুলো কিন্তু প্রতিদিনের মানুষের কাজে আসে, সেগুলো যদি ভালোভাবে আমরা প্লেস করতে পারি সেগুলো কাজ হবে। মুখ্যমন্ত্রীর রাবার মিশন, সেখানে 30,000 হেক্টর আমরা প্রথম অবস্থায় আমরা সেটা নিয়েছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রায় 69,000 হেক্টর আমরা, যাতে মুখ্যমন্ত্রীর যে রাবার মিশন সেটা সম্পন্ন হয় তার দিকে আমরা জনজাতিদের জন্য সেই কাজটা আমরা করছি। মুখ্যমন্ত্রীর জনজাতি বিকাশ যোজনায় এখন পর্যন্ত প্রায় 9,000-এর উপরে যারা বেনিফিশিয়ারি আছে, 25,000 টাকা করে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা হয়েছে। এবং আপনারা শুনে খুশি হবেন, এর জন্য প্রায় 21 কোটির উপরে, অর্থাৎ প্রায় 22 কোটির মতো এর জন্য খরচ করা হয়েছে। আমরা জনজাতিদের উন্নয়ন, সেখানে রাস্তাঘাট, সেখানে এডুকেশন থেকে আরম্ভ করে সবার যাতে তাদের উন্নয়ন হয় তার জন্য আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে ট্রেসপের যে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট 1400 কোটি টাকা আমরা লোন নিয়েছি, অলরেডি কাজও শুরু হয়েছে। আমাদের যে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে সেই কাজটা হচ্ছে বিভিন্ন জায়গায়। এলিমেন্ট প্রজেক্টে প্রায় 1700 কোটি টাকা আমরা লোন নিয়েছি। সেইভাবেও কিন্তু সমস্ত জায়গায় যে ফরেস্ট ডিপার্টমেন্টের সব জায়গায় জনজাতি এলাকায় অলমোস্ট সেখানেও ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা চাই সমস্ত জনজাতিদের যাতে মান উন্নয়ন হয়, তাদের সব দিক দিয়ে অর্থনৈতিক উন্নয়ন হয়, সেই দিশায় আমরা কাজ করছি। আপনারা শুনে খুশি হবেন, কিছুদিন আগে ক্যাবিনেটে আমি এটা রাখলাম যে জনজাতিদের যারা সমাজপতিরা আছেন তারা এতদিন ধরে 2,000 টাকা করে পেত, এবং এখানে একটা ক্যাপিং ছিল যে যদি কোনো জনজাতির সমাজপতি যদি কেউ তাদের সরকারি কর্মচারী হন বা যদি পেনশন পান তাদেরকে দেওয়া হতো। আমি বললাম যে ওনাদেরকে তো সাম্মানিক দেওয়া হচ্ছে, সাম্মানিক দিতে গেলে তাহলে ওই বারটা উঠিয়ে দিতে হবে, এবং সেটাও আমি উঠিয়ে দিয়েছি, এবং 2,000 থেকে সেটাকে 5,000 আমি করেছি। সম্মান দিতে হবে, কারণ সমাজের জন্য সমাজপতিরা কাজ করছে, তা আমাদের সরকার সেইভাবে আমরা চিন্তা করছি। শুধু তাই নয়, আমি যারা অফিসিয়ালরা ছিলেন, হাই অফিসিয়ালরা, তাদের জিজ্ঞেস করলাম যে আমাদের তো 19টা জাতি গোষ্ঠী, আপনি বললেন যে যদি আমরা এটা উঠিয়ে দেই বারটা, তাহলেও তো আমি দেখছি প্রায় 14-15 জনের মতো সমাজপতি পাবে, তাহলে বাকিরা কি হবে? তখন আমি বললাম আমরা সমস্ত জনজাতি, সেখানে সমাজ ব্যবস্থা নাও থাকতে পারে, সেখানে কেউ প্রধান হবে বা কোনো নাম একটা দেওয়া হবে, তাদেরকেও আমরা 5,000 টাকা দেব। এবং আমাদের কাছে এখন পর্যন্ত 19টি জাতিগোষ্ঠী না, প্রায় 50টি জাতিগোষ্ঠী ত্রিপুরার, তারা রেজিস্ট্রি করা হয়েছে, এবং তাদেরকে আমরা চিন্তা করছি যে সবাই যেন এই 5,000 টাকা করে পায়, সেই ব্যবস্থা আমরা চিন্তা করছি। একটা অত্যন্ত পরিতাপের বিষয়, প্রায়ও টিটিএডিসির কথা বলে যে ফান্ড নাই, ফান্ড নাই। আমরা টিটিএডিসিকে এই যে 2024 যে অর্থবর্ষে আমরা অতিরিক্ত প্রায় 170 কোটি টাকা আমরা অলরেডি দিয়েছি। 2025-26 অর্থবর্ষের কথা যদি বলি, সেখানে 860 কোটি 28 লক্ষ টাকা তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। আর ট্রাইবেল সাব প্লেনে হাজার হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে, সেটা 5,000 কোটি টাকা হতে পারে, 7,000 কোটি টাকাও হতে পারে। কারণ ত্রিপুরায় এডিসি, সারা ত্রিপুরার বেশিরভাগ অঞ্চলেই আপনি বলা যায় প্রায় 70% বা তারও উপরে এডিসি এলাকা। যে কোনো ডেভেলপমেন্ট আমরা করি সেটা এডিসির ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি সেখানে হচ্ছে, সেটাকে বলে সাব প্ল্যান। তো সেই জায়গায় আমাদের জনজাতিদের সেই উন্নয়নের যে ধারাবাহিকতা সেটা আমরা করে যাচ্ছি, আগামী দিনে আমরা করব। মাননীয় প্রধানমন্ত্রীজি কিছুদিন আগে আপনারা দেখেছেন 2রা অক্টোবর 2024 ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান, সেটাও একটা নতুন প্রকল্পের সূচনা উনি করেছেন। তাতে করে কি হয়েছে যে মৌলিক যে সমস্যাগুলো আছে, এই যে গ্রামগুলো আছে সেগুলোর মধ্যে যাতে সেই সমস্যাগুলো সমাধান করা যায় তার জন্য এই প্রকল্প বা এই অভিযান সেটা করা হয়েছে। ত্রিপুরাতে 52টি ব্লক, এর মধ্যে 392টি গ্রামে যারা জনজাতিরা আছেন তাদেরকে
এই ব্যবস্থার জন্য মৌলিক সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এবারের বাজেটে একটা মজার বিষয়, সেটা কোনোদিন আপনারা সবাই জানেন যে জনজাতিদের কিন্তু মানে নিজস্ব কিছু বাদ্যযন্ত্র নিজেরা সৃষ্টি করেছে। থাঙ্গা ডালুংয়ের কথা আপনারা সবাই জানেন। তো সেই জায়গায় ওনাদের যে যন্ত্রপাতিগুলো আছে, বাদ্যযন্ত্রগুলো আছে, সেগুলো যাতে হারিয়ে নেওয়া যায়, তার জন্য আমাদের সরকার, আমরা সেটা এবার বাজেটে আমরা রেখেছি যে সেইগুলো কোনো অবস্থায় যাতে হারিয়ে না যায়। সেটা লোকসঙ্গীতেই হোক, লোকনৃত্যই হোক, হস্তকারু, হস্তশিল্পী এবং অন্যান্য যে তাদের কর্মশালা, অ্যাওয়ারনেস ইত্যাদি ভ্রমণ, সেগুলোর জন্য আমরা প্রায় 3 কোটি টাকা প্রতি বছরের জন্য আমরা সেই বাজেটে রেখেছি। আমাকে কিছুদিন আগে একজন জনজাতি নেত্রী আমার কাছে এসেছিলেন যে হোস্টেল দিতে হবে আমাদের জনজাতি ছেলে মেয়েদের জন্য। আমি বললাম একটু বসুন, আপনাকে শোনাচ্ছি। সেখানে আমি বললাম এসটি হোস্টেল 100 শয্যা বিশিষ্ট আরো 3টি হোস্টেল হতে যাচ্ছে। বলে আমি তো জানি না। তো জানেন না আপনি, আমার থেকে জেনে নিন। শুধু তাই নয়, 50 শয্যা বিশিষ্ট আরো 7টি নতুন এসটি হোস্টেল স্থাপন করা হবে। এগুলো অনেকে জানে না। আর বাকি সেটা জাতি হোক, জনজাতি হোক, মাননীয় প্রধানমন্ত্রীজির যতগুলো প্রকল্প আছে, ত্রিপুরা সরকারের যত প্রকল্প আছে, সেখানে কিন্তু সেই জনজাতি হোক, ওবিসি হোক, যেই হোক, মাইনরিটি হোক, সবার জন্য কিন্তু সেগুলো হচ্ছে। এটাও বুঝতে হবে। আর এগুলো হচ্ছে ইন এডিশন, আরো অনেক আছে। আমরা হয়তোবা সেগুলো আমাদেরকে অনেকে বলে আপনারা মানুষ কিন্তু জানে না, এগুলো আপনাদের জানতে হবে। তো আমি বলবো যে আমাদের যারা এখানে নেতৃস্থানীয় যারা আছেন, সরকারের তরফ থেকে তো বলা হয়, আমরা মুখ্যমন্ত্রীর এটা আমার সরকার করে আমি একটা যে পোর্টাল আমি বের করেছিলাম, আপনারা শুনে খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি আমার সরকার, এই নামটা আমার সরকার, হিন্দিতে মেরি সরকার আমার বলতে হয়েছে যে এটাতে কি জিনিস। আমি সেখানে বললাম, সমস্ত মুখ্যমন্ত্রীরা সেখানে ছিলেন, যে সমস্ত গ্রামে গ্রামে সপ্তাহে একদিন আমাদের যারা পঞ্চায়েতের লিডাররা আছেন এবং আমাদের যারা পঞ্চায়েতের যারা সরকারি কর্মচারীরা আছেন, ওনারা প্রতি সপ্তাহে একবার করে বেরোন। সেখানে কারোর ইলেকট্রিসিটি রাস্তায় খারাপ আছে, ড্রেন খারাপ আছে, বা কোথাও ড্রেন কাভার নষ্ট হয়ে গেছে, এরকম ইত্যাদি ইত্যাদি সমস্যা ফটো তুলে সেটাকে আপলোড করা, এবং আপলোড করার পরে সেটা নির্দিষ্ট সময়ে তার থেকে পরিত্রাণ পাওয়া। যদি না হয় সেটা এসডিএম লেভেলে যাবে, তারও নির্দিষ্ট সময় দেওয়া আছে। এসডিএম লেভেলে না হলে ডিস্ট্রিক্ট ডিএম কালেক্টরের কাছে যাবে। তারপরেও যদি না হয় সেটা মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারির কাছে। আপনারা শুনে খুশি হবেন, এত প্রায় 90%-এর উপরে এই আমার সরকারের মাধ্যমে সারা ত্রিপুরাতে গ্রামে, সেটা ভিসি হোক বা আমাদের জিপি হোক, সব জায়গায় তার সাফল্য আমরা দেখতে পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীজি ভূয়সী প্রশংসা সেখানে আমাদের করেছে। এইরকম আমরা প্রতি ঘরে সুশাসন আপনারা শুনেছেন। ত্রিপুরা সরকার 2.0 আমরা 2বার করেছি, এটা একবার করেছি। যে মানুষের, কারণ অনেক মানুষ যারা এতটা বুঝে না কোথায় যাবে, কোন আধিকারিকের কাছে যাবে, প্রতি ঘরে সুশাসন কার্যক্রম আমরা শুরু করেছিলাম। কারোর এসটি সার্টিফিকেট লাগবে, কারোর এসসি সার্টিফিকেট লাগবে, কৃষিক্ষেত্রে কারোর মানে তার ফান্ডের প্রয়োজন, যন্ত্রপাতির প্রয়োজন, শূকর পালন করতে হোক, মৎস্য পালন করতে হোক, দুগ্ধ প্রকল্পে সে যুক্ত হতে চায়, সমস্ত ব্যবস্থা যার যার বাড়ির সামনে আমরা মেলা করে সেই কাজটা আমরা করেছি। আমরা আরও করতে চাই মানুষের জন্য প্রতিনিয়ত। কারণ বিবেকানন্দজি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে আমাদের স্বপ্ন দেখতে হবে। আমাদের স্বপ্ন যদি আমরা না দেখি, এবং স্বপ্ন না, সেটা স্বপ্নই থাকবে, সেটাকে যদি বাস্তবায়িত না করি, তাহলে কোনোদিন মানুষের জন্য আমরা কিছু করতে পারবো না। এবং সেই দিশায় আমরা কাজ করছি। স্বপ্ন আমাদের দেখতে হবে। প্রথমে মনে হবে আরে এটা কি সম্ভব নাকি। আজকে এডিসি এলাকায় বহু জায়গায় আজকে নলকূপের মাধ্যমে সেখানে জল দেওয়া যায় না। আমরা ইনোভেটিভ আইডিয়াতে আমরা সেখানে জল দেওয়ার ব্যবস্থা করছি। আমরা চাইছি যে প্রায় বিভিন্ন জায়গায় আমার কাছে যে ডাটা আছে, প্রায় 85%, 86%
এই নলসে জলের ব্যবস্থা আমরা করেছি। বাকি যে জায়গা যেখানে জলের উৎস নেই সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমি আশা করি 100% আমরা আগামী দিন যাব। শিক্ষা হোক, জলের বিষয়ে হোক, রাস্তায় হোক, সব দিকে আমরা আজকে এখানে আমি প্রায়শ আজকে যদিও আমি এখানে গাড়ি করে এসেছি, প্রায়শ আমি ট্রেনে যাতায়াত করি। আজকাল ত্রিপুরাতে ট্রেন আমরা কোনোদিন ভাবতে পারি, আজকে ট্রেনে আমরা যাচ্ছি আসছি। তো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এটা একটা নারা না, এটা আমাদের একটা মানে আমাদের সমস্ত যারা জাতি হোক জনজাতি হোক সবার কিন্তু তার একটা অধিকার, এবং সেটা বাস্তবায়ন করছে মাননীয় প্রধানমন্ত্রীজি, এবং আমরাও ওনার সাথে হাত বাড়িয়েছি, এবং সেটা সম্ভব হবে সবাই আমরা যদি একসাথে থাকি। আমি আবার এখানে যে আয়োজন, এখানে মণ্ডলের যিনি এখানের আয়োজন করেছেন এবং আমাকে এখানে যেভাবে আমি যখন ইচ্ছা প্রকাশ করলাম আমাকে আসার জন্য ওনারা যেভাবে ব্যবস্থা করেছেন আমি আপ্লুত। এবং আগামী দিন শুধু এখানে না, সব জায়গায় ত্রিপুরার সর্বত্র জায়গায়, বিশেষ করে জনজাতি এলাকায় এই মন কি বাত অনুষ্ঠান আরও বেশি জোর দিতে হবে এবং সেটা করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি